আমাদের এই তারেক চাচু আসলে ইউনূসের জন্য কি কি করতে যাচ্ছেন এবং ইউনূসের পায়ে পা রেখে উনি কি কি আসলে আমাদের জনগণের জন্য উপহার দিতে যাচ্ছেন, একটু জেনে নেই চলেন। মোহাম্মদ ইউনূসের দেখানো পথেই কি বিএনপি? ইউনূসের জারি করা 133টি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে পেশ করল বিএনপি সরকার। অধ্যাদেশগুলি যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই 133টি অধ্যাদেশের বিষয়ে বিএনপির অবস্থান কি দেশের সরকার গঠনের শুরু থেকে একটা ধোঁয়াশা ছিল। সূত্র বিশেষে খবর মিলছিল 133টি অধ্যাদেশ নিয়ে ঝাড়াই বাছাই করছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার, কারণ সব কটিকে তারা গ্রহণযোগ্য বলে মনে করছেন না। কিন্তু আদতে তা হলো কই? সব কটি অধ্যাদেশই বিএনপির কাছে গ্রহণযোগ্যতা পেল। সেই অনুযায়ী তারা সংসদ অধিবেশনের প্রথম দিনে 133টি অধ্যাদেশ উত্থাপন করলেন ও অধ্যাদেশগুলি স্থায়ী কমিটিতে পাঠালেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তার 18 মাসের মেয়াদে 133টি অধ্যাদেশ জারি করেছেন, অর্থাৎ প্রতি বছর গড়ে 88টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা সংসদীয় আইন প্রণয়নের গড় হারের তুলনায় 132% বেশি। সরকারের শেষ দিকে, বিশেষ করে শেষ 1.5 মাসে আইন প্রণয়নের গতি সুপারসনিক মাত্রাকেও ছাড়িয়ে যায়। মাত্র 47 দিনে 36টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, সংসদ কার্যকর না থাকায় সংবিধানের 93(1) অনুচ্ছেদের অধীনে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল। তখনই অধ্যাদেশগুলি প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই অধ্যাদেশগুলির মধ্যে বেশ কিছু বিতর্কিত। জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে 32 বছর করা। ইউনূসের জারি করা এই অধ্যাদেশে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্দিষ্ট বিধান অনুসরণ করে প্রত্যাহার করা হবে। এই অধ্যাদেশের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলি প্রবল আপত্তি জানিয়েছিল। যারা স্রেফ আবেগের বশে প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়েছে, নির্বিচারে পুলিশ খুন করেছে, তাদের কিভাবে মাফি দেওয়া সম্ভব? দায় মুক্তির এই অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দেশের সংবিধান কাউকে আইন হাতে তুলে নেওয়ার ছাড়পত্র দেয় না। এবার দেশের নির্বাচিত সরকারের কাছেও এই অধ্যাদেশ গ্রহণযোগ্যতা পেল। বিএনপি সরকার জুলাই আবেগকে সরিয়ে সংবিধানের ওপর নির্ভর করে এই অধ্যাদেশ বাতিল করতে পারল না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে তারেক রহমান বলেন, গোটাটাই আইন অনুযায়ী বিচার হবে। এমনকি জনগণ চাইলে হাসিনার ছেলেমেয়েরা দেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু তার মুখের কথা ও কাজের মধ্যে অনেক তফাৎ। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অধ্যাদেশটিও তার সরকার পাঠালো বিশেষ কমিটিতে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আওয়ামী লীগের মতো একটি সাবেক ও বড় রাজনৈতিক দলকে গোটা নির্বাচন জুড়ে বাইরে রাখা হলো। ভোট মেটার পরেও একই প্রবণতা বহাল। ফ্যাসিবাদী সরকারের পতন ও আইন, বিচার বিভাগ সব ক্ষেত্রে সংস্কারের কথা বলে গণভোটের আয়োজন করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জুলাই সনদকে বৈধতা দেওয়াই গণভোটের উদ্দেশ্য হলেও গণভোট নিয়ে বিতর্ক রয়েছে। দেশে সংঘটিত হওয়া আগের 3টি গণভোট ছিল ক্ষমতাসীত শাসকের প্রতি আস্থা ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাওয়া নিয়ে। তবে এমন গণভোট আগে দেখেনি দেশ, যেখানে 4টি প্রশ্নের উত্তর একটি মাত্র হ্যাঁ কিংবা নাতে দিতে হবে। কাজেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই গণভোট ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশটিও বিশেষ কমিটিতে পাঠালো বিএনপি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 32 বছর করা হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশকেও স্পর্শকাতর হিসেবে বিবেচনা করেছিল বিএনপি সরকার। তবে এই অধ্যাদেশ বাতিল করা হলে তরুণদের ভেতরে বিএনপির প্রতি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এমন আশঙ্কা ছিলই। কার্যক্ষেত্রে দেখা গেল আশঙ্কা হটিয়ে সিদ্ধান্ত নিতে পারল না দেশের নির্বাচিত সরকার। একদিকে যেমন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নিজেদের সিদ্ধান্তে অবিচল থেকেছে বিএনপি, আবার অন্যদিকে ইসলামী দলগুলিকে তোয়াজ করে চলেছে তারা। শুরুতে যে বিষয়গুলিকে স্পর্শকাতর হিসেবে ধরা হয়েছিল, বিএনপি সরকার তার সব কটাকেই ছাড়পত্র দিয়েছে। এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি সরকার
কেন এই স্পর্শকাতর বিষয়গুলির ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে পারল না? নাকি তারা ক্ষমতায় টিকে থাকতে গোপনে গোপনে জামাত ও এনসিপির মতো দলের সঙ্গে বোঝাপড়া করে চলেছে? জামাত বিএনপির সাক্ষ্য সকলের জানা। চোখের আড়ালে পুরনো সম্পর্কের সেই রসায়নকেই কি প্রাধান্য দিচ্ছে বিএনপি? আর সেই কারণেই হয়তো সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়েও জামাত এনসিপিদের নিয়ে দিব্যি সংসদ চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। এই সংবিধান রদ রহিত বাতিলের কোন রকম কোন চেষ্টা যদি হয়, সেটা হবে রাষ্ট্রদ্রোহিত এবং সেটার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে। সংবিধানের অনুচ্ছেদ 4 ক অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রত্যেকটা উপদেষ্টার মাথার পেছনে থাকবার কথা, এটা সংবিধানে বলা আছে, আপনাকে রাখতে হবে। প্রতিটি স্বায়ত্তশাসিত অন্যান্য যে অফিসগুলো আছে, আমাদের ব্যুরোক্রেসির যে অফিস, প্রত্যেকটাতে সেই ছবি থাকতে হবে। ছবিগুলো কি আছে? না, নাই, বাস্তবতা নাই। আচ্ছা, এই সংবিধান যদি এক্সিস্ট করে, এই সংবিধান রদ রহিত বাতিলের কোন রকম কোন চেষ্টা যদি হয়, সেটা হবে রাষ্ট্রদ্রোহিত এবং সেটার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে। রাষ্ট্রপতির ব্যাপারে আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট। এখন যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার কারাগারে, রাষ্ট্রপতির পদটা শূন্য হওয়ার পর সেই জায়গায় আসলে কে আসবে? রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করেন, ডেফিনেটলি একটা সাংবিধানিক অস্থিরতা তৈরি হবে যদি এই সংবিধানটাকে আমরা সংবিধানকে আমরা আপহোল্ড করি। স্পিকারের কাছে ক্ষমতা যাওয়ার কথা, কিন্তু এখন যেহেতু স্পিকার পলাতক, সম্ভবত তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের হয়েছে এবং তিনি আসলে দেশে আছেন না দেশের বাইরে আছেন, উই ডু নট নো। ডেপুটি স্পিকার কারাগারে আছেন সেই পর্যন্ত আমরা জানি। এবং স্পিকার পদত্যাগ করেছেন, এই আর্গুমেন্ট অনেকেই তুলতে পারেন। আর্টিকেল 74 সাব আর্টিকেল 6 অনুযায়ী নেক্সট স্পিকার না আসা পর্যন্ত তিনি তার পদে বহাল আছেন বলিয়া গণ্য হইবে। সুতরাং এক্সিস্টিং স্পিকার, মানে প্রিভিয়াস স্পিকার, এখন এক্সিস্টিং স্পিকার ধরেই আমাদের আসলে কথা বলতে হবে যদি আমরা সংবিধান মানি। অর্থাৎ নানান রকম ফ্যাকরা তৈরি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং আমরা যেটা দেখছি যে একদল ছাত্র যারা নিজেদেরকে সমন্বয়ক বলছেন, সহ সমন্বয়ক বলছেন এবং যারা দাবি করছেন যে যারা এই গত 1.5 মাসের অভ্যুত্থানে মূল ভূমিকা পালন করেছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলতে গিয়ে এমনও বলছেন সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব, এটা আমরা নতুন করে দেশ রচনা করেছি, নতুন বাংলাদেশ আমরা সূচনা করতে যাচ্ছি এবং এখানে যখন যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা কাজ করব। ধরুন এখন তাদের মনে হলো যে এই রাষ্ট্রপতির চেহারা বা কথা বা তার হাইট তাদের পছন্দ হচ্ছে না, তারা এই রাষ্ট্রপতিকে ছুঁড়ে আগামী দিন আরেকজনকে নিয়ে আসবে। এক ধরনের মবোক্রেসি আপনারা কি লক্ষ্য করছেন না? এক ধরনের অটোক্রেসির জায়গায় এক ধরনের মবোক্রেসিও কি তৈরি হচ্ছে না? হ্যাঁ, এই পরিণতি কিন্তু ভালো না। রাষ্ট্র পরিচালনা ছেলে খেলা না, ফর গড সেক, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। মানে আমি এই সেমেস্টার পরীক্ষা দেব না কারণ আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি ওই সময়টা ভ্যাকেশনে, এটা কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে করতে পারেন, তার পরিণতি আপনাকেই ভোগ করতে হবে। কিন্তু এই ছেলে খেলা যখন আপনি রাষ্ট্রের সঙ্গে খেলতে শুরু করবেন, এটা কিন্তু 17 কোটি মানুষকে ভোগ করতে হবে। এবং আপনি যা চাইছেন সেটা আপনি কিছু ছেলে পেলে জোগাড় করে সচিবালয়ের সামনে, কখনো বঙ্গভবনের সামনে, কখনো শাহবাগে জড়ো হলেন এবং 24 ঘন্টার মধ্যে সেই দাবিটা মানতে বাধ্য করলেন। বা এমন আমার কাছে মনে হয় বিষয়টা আগে থেকেই যেন সেট করাই থাকে, যে বলা হয় যে তোমরা কয়েকজন এসে একটু ঝামেলা করো, আমরা এটা এভাবে করে নেব, সেই রকমই দেখছি। এবং যে 5 দফা দেয়া হয়েছে, সেট গেম মনে হয়, এবং যে 5 দফা দেয়া হয়েছে তার প্রথমটা ছিল ছাত্রলীগ নিষিদ্ধ করা, ওটা 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই করা হয়ে গেছে। কিন্তু আমার যেটা মজা লাগছে যে এই সরকারটি যখন সুবিধা হচ্ছে তখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, আবার যখন তারা মনে করছে না এখন সংবিধান মানলে তো আমার হবে না, সেই জায়গাটিতে তারা বলছে আমরা বিপ্লবী, আমাদের জনগণের ম্যান্ডেট আছে, মানুষের সমর্থন আছে, সুতরাং আমরা আসলে বিপ্লবী সরকার। যখন যেমন সুবিধা, আসলে চেরি পিকিং করে তো আপনি অনুচ্ছেদ ঠিক করতে পারবেন না যে সংবিধানের কোন অংশ আপনি মানবেন, কোন অংশ আপনি মানবেন না। ফর এক্সাম্পল, সংবিধান যদি থাকে তাহলে সংবিধানের অনুচ্ছেদ 4 ক অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রত্যেকটা উপদেষ্টার মাথার পেছনে থাকবার কথা, এটা সংবিধানে বলা আছে, আপনাকে রাখতে হবে। প্রতিটি স্বায়ত্তশাসিত অন্যান্য যে অফিসগুলো আছে, আমাদের ব্যুরোক্রেসির যে অফিস, প্রত্যেকটাতে সেই ছবি থাকতে হবে। ছবিগুলো কি আছে? না, নাই, বাস্তবতা নাই। আচ্ছা, এই সংবিধান যদি এক্সিস্ট করে, এই সংবিধান রদ রহিত বাতিলের কোন রকম কোন চেষ্টা যদি হয়, সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা এবং সেটার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে।